পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী অন্যতম প্রধান দর্শনীয় স্থান হল বোলপুর। 9ই আগস্ট রাখি পূর্ণিমার দিন আমাদের পোষ্য কাজুকে সঙ্গে নিয়ে আমরা একটা ছোট্ট সফরে রওনা দিয়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে। যেহেতু সঙ্গে পোষ্য ছিল সেজন্য ট্রেনে যাওয়াটা আমরা একটু অ্যাভয়েডই করেছিলাম, আমরা নিজেদের গাড়ি সঙ্গে নিয়ে গেছিলাম। আর হাইওয়ে দিয়ে যেহেতু গাড়ি যাবে, ছুটির দিন, সেজন্য অসুবিধে হওয়ার কথা ছিল না। গাড়িতে উঠেই কাজু নিজেকে অ্যাডজাস্ট করতে ব্যস্ত হয়ে গেল, আর আমরা কলকাতা শহরের ছোটখাটো গলি পার করে হাইওয়েতে পড়ার জন্য উদ্গ্রীব হয়েছিলাম। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল, 10:30 মতো বেজে গেছিল, কিন্তু তাও যেহেতু আকাশ পরিষ্কার ছিল সেজন্য আমাদের রাস্তাঘাটে খুব একটা অসুবিধে হয়নি। আর জল জমার অসুবিধাটা ছিল না, বৃষ্টি বাদল ছিল না বলে। শ্রাবণ মাস যেহেতু, সেজন্য বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকে। ধীরে ধীরে আমরা ছোট ছোট গলি আর অটো টোটো এসব পার করে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে চলেছি। এইখান থেকে আমরা উঠে যাব বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। তারপরে দক্ষিণেশ্বর, বালি ব্রিজ হয়ে আমরা পালশিট হয়ে, বর্ধমান হয়ে, ঘুষখোরা হয়ে বোলপুর পৌঁছে যাব। পাশে এক্সটেন্ডেড মেট্রো চলে গেল একটা, দক্ষিণেশ্বর আন্ডারপাস। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বোলপুরের দিকে। পালশিট থেকে একটু দূরে একটা দর্শনীয় স্থান আছে, সেইটা দেখার খুব ইচ্ছে আমাদের, তো রাস্তায় সেটাও দেখতে হবে। আমাদের পোষ্যটি তখনও নিজেকে অ্যাডজাস্ট করার জন্য এপাশ ওপাশ করেই চলেছে। সে বুঝে পাচ্ছে না যে কি করে কোথায় বসবে, কোথায় পা রাখবে। খুবই অস্থির ছিল। অনেকটা সময়ই তাকে অ্যাডজাস্ট করাতে আমাদের সময় চলে গেছে। যদিও রাস্তা খুব ভালো ছিল বলে ওর অতটা অসুবিধে হয়নি, কিন্তু যখন স্পিড ব্রেকার আসছিল তখন একটু সমস্যা হচ্ছিল। গঙ্গা, বালি ব্রিজ, সামনে বেলুর, ডান দিকে দক্ষিণেশ্বর, সেজন্য দক্ষিণেশ্বরের ছবিটা নেওয়া যায়নি। দক্ষিণেশ্বরের পরে একটি ছোট্ট আন্ডারপাস, তারপরে হাইওয়ে, এবং ফাঁকা ছিল যেহেতু, সেজন্য মোটামুটি গাড়ির গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার ঘন্টা ছিল প্রতি ঘন্টা। আর রাস্তায় যেহেতু গাড়ি একটু জোরে যায়, তখন মনটা একটু অ্যাডভেঞ্চার করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তাই জন্য আমরা বড় বড় ট্যাঙ্কার যাচ্ছিল, তো দুটো ট্যাঙ্কার পাশাপাশি যাচ্ছিল, আমরা একটু চান্স নিলাম একটু অ্যাডভেঞ্চার করার জন্য। দুটো ট্যাঙ্কারের মাঝখান দিয়ে একটু গতিবেগে গাড়িটাকে পার করা হলো। ধীরে ধীরে আমরা শহর ছেড়ে হাইওয়েতে উঠে গেলাম, এবং দুধারে বাংলার গ্রাম দেখা যাচ্ছিল। শ্রাবণ মাস, যেহেতু বর্ষাকাল, এখন ধান রোয়ার টাইম, তো সেজন্য গাড়ি রাস্তার দুধারে ধানের ক্ষেত দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এমনিতেই বাইরে বেরোলে মনটা একটু খুশি হয়ে থাকে। আর আমাদের উদ্দেশ্য ছিল পালশিটের যে সার্ভিস রোডটা আছে সেটা যাতে আমরা মিস না করে যাই, কারণ ওইটা অনেক সময় সামনে গাড়ি থাকার জন্য ঢাকা পড়ে যায়, তো ওইটা মিস হওয়ার চান্স খুব বেশি। দেখতেই পাচ্ছেন পাশে ধানের ক্ষেত, মাঝারি সাইজের এখন ধান, বড় হয়নি এখনো। পালশিটের সার্ভিস রোড খুঁজতে খুঁজতে আমরা বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছি। এইখান থেকে হাইওয়ের তলা দিয়ে ডান দিকে চলে গেলে, তারপরে একটা ইউটার্ন নিলে আমরা বর্ধমানের দিকে চলে যাব। ইউটার্ন থেকে একটু বাঁ দিকে যেতে হবে। এবারে আমাদের বোলপুর যাত্রার উদ্দেশ্য শান্তিনিকেতন দেখা নয়, কারণ শান্তিনিকেতনে এখন ঢুকতে দেয় না, মানে ভেতরে ঢুকে দেখতে দেয় না, ছাত্রছাত্রীদের অসুবিধা হয় বলে। এবারে আমরা বোলপুরের আশেপাশে বেশ কিছু জায়গা আছে, একটু অন্য অন্য জায়গা, অন্য রকমের জায়গা, সেগুলো দেখাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। যেহেতু সফরটা ছোট্ট, সেজন্য দেখা দর্শনীয় স্থানগুলো খুব ছোট হবে। এই পা দিকে আমরা বর্ধমানের দিকে ঘুরে যাচ্ছি। এই রাস্তায় একটা খুব সুন্দর দর্শনীয় স্থান আছে, অনেকেই গেছেন, 108 শিবের মন্দির। আমি এই প্রথমবারই যাচ্ছি, সেজন্য একটু এক্সাইটেড ছিলাম যে কিরকম দেখতে হবে।
মন্দিরের প্রাঙ্গণে শিবের মূর্তি বসানো আছে ঢোকার মুখেই। এখানে পার্কিং এরিয়া, পাশে একটি ভোজনালয় আছে, এখানে নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। কাট সাঁতার কাট অনেকক্ষণ। হ্যাঁ পা চালা, পা চালা, জল ছিটাচ্ছে না তো, পাটা চালা। হ্যাঁ এইটা তো, হ্যাঁ হ্যাঁ। একটি গ্রাম্য মেয়ের অনুরোধে তার সাঁতার কাটার একটা ছোট্ট ভিডিও তুললাম। এখানে মন্দিরে পার্কিং এর ব্যবস্থা আছে। এটা অনেক প্রাচীন মন্দির, এটা মন্দিরে ঢোকার গেট। মন্দিরে ঢুকেই প্রথমেই 4টি শিব মন্দির দেখা যাবে। এখানে সব মিলিয়ে 112টা শিবের মন্দির আছে। কারণ যেহেতু গেটটা দুদিকে, সেই জন্য দুদিক দিয়ে তো ঢোকা যাবে না, যে কোনো একদিক দিয়েই লোকে ঢুকবে, তাই দুদিকেই 8টা মন্দির আছে। প্রত্যেকটি মন্দিরের সামনে তাকে স্থাপন করার জন্য যিনি মানে দান করেছেন তার নাম করা আছে, টালিতে বসানো আছে। খুবই মানে ছোট জায়গা। 108 শিব মন্দির দর্শন করতে করতে চলেছি বর্ধমানে কাছাকাছি। 25 করে, চার কোনায় 4টে, আর এই কর্নারটা 4 কোনায় 4টে, আর ওপাশে সামনে দোকান মুখে আরো 4টে আছে করে 108টা শিবের মন্দির আছে। এখন শ্রাবণ মাস চলছে, সবাই আসছে পুজো দিতে। যদিও আজকে আমরা শনিবারেই এসছি, কিছু করার নেই, সোমবার অফিসের দিন, সেই জন্য শনিবারেই আসতে হয়েছে, ছুটির দিনে। আর বোলপুর যাওয়ার রাস্তায় একটা খুব সুন্দর দর্শনীয় স্থান, তার সাথে এটা ভক্তির একটা সুন্দর জায়গা। এই সামনে একটা পুকুর আছে, এই পুকুরের চারধারে এই মন্দিরগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু আমাদের যা প্রবেশ, প্লাস্টিক ফেলা, পুকুরের মধ্যে প্লাস্টিক ভাসছে, কিছু করার নেই। কিন্তু চারপাশের দৃশ্য অসাধারণ। এই দেবস্থানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানত নন্দী পার্ক। মানে এমনি তো নন্দীর মূর্তি আছে, যেখানে শিব থাকবেন সেখানেই নন্দী থাকবেন, কিন্তু আরেকটা আছে যেখানে একটি বড় সাদা রঙের নন্দী রয়েছে। এর কানে আপনি মানত করতে পারেন, অনেকেই করছে। আর এর পাশে একটা বট গাছ আছে, সেই বট গাছে অনেকে সুতো বেঁধে যায়। তো বেশ ভালো, অনেক রকমই ব্যবস্থা আছে। মানে ভক্তি ভরে আপনি যদি এই জায়গাটা দর্শন করেন তাহলে অবশ্যই আপনাদের মনোকামনা পূর্ণ হবে আশা করি। বসারও ব্যবস্থা আছে, ছায়াতে অনেকেই বসে আছেন এখানে। যদি প্রচন্ড গরম ছিল আমরা যেদিন গিয়েছি সেদিনকে। তো আমরা 108 শিব মন্দির দর্শন করে আবার বেরিয়ে পড়লাম বোলপুরের পথে। রাস্তায় একদল হাঁস, তারা চান টান করে নিজেদের বাড়ির দিকে ফিরছিল। আপনি বেড়াতে বেরোলে যাই দেখুন না কেন সেটাই তখন দেখতে ভালো লাগবে, কারণ মনটা ভালো থাকে। সেই জন্য হাঁস দেখুন, ছাগল দেখুন, গরু দেখুন, যাই দেখুন। মাঝ রাস্তায় একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আমরা যখন ঘুষকরা পার করছিলাম তখন। এই বাড়িটির একটি বিশেষত্ব হচ্ছে বাড়িটির মাথায় একটা ফুটবল, দেখেই বোঝা যায় বাড়ির লোকেরা একটু ফুটবল প্রেমী। আর যেহেতু আপনি একটু গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন, যদিও হাইওয়ে, তাহলেও গরু রাস্তায় আসাটা খুব স্বাভাবিক। কিন্তু গরুর মালিক তাড়াতাড়ি তাড়িয়ে দিয়েছে তাদেরকে। আমরা ক্রমশ এগিয়ে চলেছি বোলপুরের দিকে। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। ইলামবাজার থেকে একটু আগে আমাদের হোটেলটা ছিল। যেহেতু সঙ্গে পোষ্য রয়েছে সেজন্য সব হোটেলে আমাদের বুকিং করা সম্ভব ছিল না।
কিন্তু এই হোটেলটি পোষ্যদের রাখতে দেয়, তাই জন্য আমরা এই হোটেলটিতে বুকিং করেছিলাম। বেশ ভালো, একটু বাইরের দিকে, শহর থেকে একটু বাইরের দিকে, কিন্তু খুব শান্তশিষ্ট জায়গায়, বেশ বড়। হোটেলটির নাম হচ্ছে হুইসপারিং হুড। মানে সত্যি এখানে আপনি গাছেদের কথা শুনতে পাবেন, একটু জঙ্গল জঙ্গল চারপাশটা। সিঁড়ি দিয়ে উপরে উঠে আমাদের থাকার ব্যবস্থা ছিল। একদম শেষের দুটো রুম আমাদের দেওয়া হয়েছিল এবং দুটো রুমের সাথেই ব্যালকনি ছিল। প্রথমে আমরা যখন বুকিং করেছিলাম দুটো রুমের সাথে ব্যালকনি ছিল না, কিন্তু পরে আমরা গিয়ে দেখলাম ওনারা দুটো রুমের সাথে ব্যালকনি দিয়েছেন। তো আমাদের পোষ্যটি নিজের ঘরটি খুঁজে নিয়ে সেখানে নিজের কাজকর্ম করতে ব্যস্ত হয়ে গেল। ওর আসলে খিদেও পেয়ে গেছিল, তো এখানে বলে দিলে ওরা পোষ্যদের অনুযায়ী খাবার দাবারের ব্যবস্থা করে দেয়। ওয়াশরুম দেখতে পাচ্ছেন, খুব ভালো, পরিষ্কার সুন্দর ব্যবস্থা। রুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো টাওয়েল, একটা হ্যান্ড টাওয়েল, একটা জলের বোতল, আর সামনে একটা লন এরিয়া আছে, খুব সুন্দর। লন এরিয়া পার করলে একপাশে ডাইনিং, আর আমরা যেখানে থাকছিলাম তার নিচে দুটো ব্যাংকুয়েট হল আছে। কেউ যদি অনুষ্ঠান করতে চান তাহলে এই ব্যাংকুয়েট হলগুলোকে বুক করতে পারেন। অনেকেই করে এখানে আশেপাশে ফ্ল্যাটে যারা থাকে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। দুপুরে আমরা ইলিশ মাছ, পোস্তর বড়া, এই সমস্ত অর্ডার আগের দিন রাত্রেই করে দিয়েছিলাম। তো ওনারা খুব সুন্দর, মানে ইলিশ মাছগুলো পেটে ডিম ছিল, পোস্তর বড়ার সাইজটা খুব সুন্দর, ঝুরি আলু ভাজা, ডাল, খাবারের টেস্ট খুব ভালো। তারপরে কিন্তু একটাই সমস্যা ছিল যে একটা রাস্তা আছে এখানে যাতায়াতের, বর্ষার জন্য সেখানে শ্যাওলা জমেছিল। ওনারা যদি একটু ওই জায়গাটা মেনটেন করেন তাহলে বাকি পুরো হোটেলের পরিবেশটা খুব সুন্দর। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা পৌঁছেছি প্রায় 2:30, তো খাওয়া দাওয়া শেষ করতে করতে 3:30, 3:45 বেজে গেছিল। তো হাতে বেশি সময় ছিল না, সেজন্য আমরা একটা টোটো ভাড়া করে চলে গেলাম সোনাঝুরির হাট দেখতে। আমাদের পোষ্যটিও আমাদের সঙ্গে টোটোতে চড়ে গেল, খুবই আনন্দ পাচ্ছিল। আর টোটোটা যেই জোরে চলছে, ওর কানগুলো এত সুন্দর হাওয়ায় দুলছিল যে বলার নয়। দেখতে দেখতে আমরা খোয়াই নদীতে পৌঁছে গেলাম। খোয়াই নদীর ধার দিয়ে সোনাঝুরির হাটে যেতে হয়। যদিও খোয়াইয়ের সেই রূপ এখন আর দেখা যায় না, একদম খুবই সরু হয়ে গেছে, তবুও বর্ষাকাল বলে বেশ ভালোই জল ছিল। জলের রং একটু কাদা ঘোলা। তো যাই হোক, সেই খোয়াই নদী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনাঝুরির হাটে। আমি আগে কোনোদিন যাইনি, এই প্রথমবার গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম, মানে সত্যি খুবই সুন্দর একটা বাজারের জায়গা। আজকালকার বড় বড় শপিং মলে সবাই যেতে অভ্যস্ত, কিন্তু মানে আমি প্রেফার করব এরকম ধরনের যদি কোনো বাজার সব জায়গায় বসানো যায় তাহলে খুবই ভালো হয়। আর যেহেতু আর 1 মাস পরেই পুজো, সেজন্য মানে এই হাটটায় এই সময় গেলে প্রচুর ভালো কেনাকাটা করা যাবে। অনেক রকমারি জিনিস আছে যেগুলো আপনি কিনতে পারেন এখানে। আর মানে গয়নাগাটি, ওই কস্টিউম জুয়েলারি থেকে শুরু করে আপনার শাড়ি, জামা কাপড়, বালিশ, চাদর, বালিশের ওয়ার, তারপরে ব্যাগ, গিফট, মানে লোককে উপহার, পুজোর সময় উপহার দেওয়ার জন্য প্রচুর জিনিসপত্র আপনি এই হাটে পাবেন। বেশ অনেকটা জায়গা জুড়ে এই হাটটা। আর এই হাটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা সাঁওতালি গান হয়, মানে কিছু সাঁওতালি মহিলা এখানে সাঁওতালি নাচ গান করেন, এবং যারা ওখানে যায় তারাও কিন্তু এই নাচ গানে অংশ নেয়।
বেশ কিছুক্ষণ ওদেরকে দেখলাম, ওদের সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর সাজ দেখতে বেশ ভালোই লাগলো আমার। আর তারপরে অল্প কিছু জিনিসপত্র কিনে আমরা সেদিনকার মতো বাড়ি ফেরত, মানে হোটেলে ফেরত চলে এলাম। জিনিসের নমুনাটা দেখুন, অল্প কিছু জিনিস। এটা হচ্ছে আমাদের হোটেলে ঢোকার প্রধান মানে এন্ট্রান্স যাকে বলে, যেহেতু সন্ধ্যেবেলা আমরা এদিক দিয়ে ঢুকেছি সেজন্য এই দিকটা দেখাতে পারছি। আর এইটা হচ্ছে আমাদের বোলপুর ভ্রমণের প্রথম পর্ব। রাখি পূর্ণিমার দিন রাত্রির চাঁদ, সুন্দর আকাশে পূর্ণিমার চাঁদ দেখে চিকেন আর রুটি খেয়ে আমরা শুতে চলে গেলাম। এটি পর্ব 1। পরের দিনের সকালবেলা আমরা যেসব জায়গাগুলো ঘুরেছি, একটু অন্যরকম জায়গাটা, সেই জায়গাগুলোর বিস্তারিত বিবরণ দেখতে পাবেন পর্ব 2-তে। ধন্যবাদ।